আচ্ছা, যুদ্ধ কি আসলেই শুধু কৌশল আর গোলাবারুদের খেলা, নাকি এর পেছনে বিশাল বাজেটের কোনো হলিউডি চিত্রনাট্য কাজ করছে? অধ্যাপক জিয়াং এর একটা বিশ্লেষণ কিন্তু ঠিক এই দিকেই ইঙ্গিত করছে। তার মতে, আমেরিকা ইরান সংঘাতের গতিপথ হয়তো বাস্তব রণকৌশলের চেয়ে একটা ভালো সিনেমার স্ক্রিপ্ট দিয়ে বেশি প্রভাবিত হচ্ছে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই তত্ত্বটা একটু খতিয়ে দেখি। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, আধুনিক যুদ্ধ কি এখন শুধুই একটা সিনেমা হয়ে গেছে? অধ্যাপক জিয়াংয়ের বিশ্লেষণ কিন্তু বলছে মার্কিন সামরিক বাহিনী এখন রণকৌশলের চেয়ে অপটিক্সের উপর বেশি জোর দিচ্ছে। মানে ঘটনাটা দেখতে কেমন লাগছে সেটাই আসল। সোজা কথায়, যুদ্ধক্ষেত্রে জেতার চেয়েও বড় হয়ে উঠছে পর্দায় যুদ্ধটাকে কেমন দেখানো হচ্ছে। পার্থক্যটা দেখলেই চমকে যেতে হয়। সিনেমার যুদ্ধ মানেই গৌরব, বীরত্ব আর একটা দারুণ স্ক্রিপ্ট যেখানে শেষে নায়করাই জেতে। কিন্তু বাস্তব যুদ্ধ, সেটার গল্প পুরোপুরি আলাদা। ওটা চলে লজিস্টিক্স, অর্থনীতি আর ভয়াবহ বিশৃঙ্খলার ওপর। এখানে কোনো লেখা স্ক্রিপ্ট অনুযায়ী নিশ্চিত জয় আসে না, ফলাফলটা সবসময় অনিশ্চিত। এই পুরো ধারণার মূলে যে তত্ত্বটা রয়েছে সেটাকে বলা হয় পেন্টাগন হলিউড কমপ্লেক্স। চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। এই কমপ্লেক্সটা আসলে কি? এটা হলো পেন্টাগন আর হলিউডের মধ্যে এক ধরনের দেওয়া নেওয়ার সম্পর্ক। পেন্টাগন ফিল্মমেকারদের যুদ্ধের আসল সরঞ্জাম, যেমন ধরুন যুদ্ধবিমান বা ট্যাঙ্ক ব্যবহারের সুযোগ দেয়, আর বিনিময়ে ফিল্মমেকাররা তাদের সিনেমার স্ক্রিপ্ট এমনভাবে বদলে ফেলে যাতে যুদ্ধকে একটা খুব গৌরবময় আর আকর্ষণীয় ব্যাপার হিসেবে দেখানো যায়। কিন্তু এর একটা মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। সমস্যাটা হলো পেন্টাগন নিজেই তাদের তৈরি করা যুদ্ধের এই সিনেমার মতো গল্পটা বিশ্বাস করতে শুরু করেছে। তারা ভাবতে শুরু করেছে যে যুদ্ধ আসলে সিনেমার মতো, যেখানে একটা ভালো স্ক্রিপ্ট থাকলেই জিতে যাওয়া যায়। আর এর ফলে তারা যুদ্ধের আসল ভিত্তি মানে অর্থনীতি আর লজিস্টিক্সের মতো বোরিং কিন্তু জরুরি বিষয়গুলো ভুলে গিয়ে শুধু শো অফ করার মতো মিশনে মন দিচ্ছে। এই তথ্যের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে একটা সাম্প্রতিক ঘটনাকে তুলে ধরা হয়। চলুন ইরানের সেই রহস্যময় F-15 মিশনের ঘটনাটা একটু দেখা যাক। তো পেন্টাগনের তরফ থেকে যে গল্পটা বলা হয়েছিল সেটা ছিল খুবই সরল আর বীরত্বে ভরা। তারা জানিয়েছিল ইরানে ভেঙে পড়া একটা বিমানের পাইলটকে উদ্ধার করার জন্যই নাকি এই অভিযানটা চালানো হয়েছিল। এত বড় একটা অভিযানের উদ্দেশ্য ছিল মাত্র একজন পাইলটকে উদ্ধার করা। কিন্তু সেই একজন পাইলটকে উদ্ধার করতে পাঠানো হয়েছিল, ভাবা যায়, ১৫৫টা বিমান। সংখ্যাটা একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? আর এই অভিযানে খোয়া গিয়েছিল প্রায় $৩০০ মিলিয়ন সামরিক সরঞ্জাম। একজন পাইলটকে উদ্ধারের জন্য এত বড় ক্ষতি, এটা কি স্বাভাবিক বলে মনে হয়? এখানেই তো আসল প্রশ্নটা উঠছে। এটা কি সত্যিই একটা উদ্ধার অভিযান ছিল, নাকি এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়েছিল? বিশ্লেষকরা কিন্তু বলছেন আসল ঘটনাটা ছিল সম্পূর্ণ অন্য। তাদের মতে এটা আসলে ছিল ইরানের একটা পারমাণবিক কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটা ব্যর্থ চেষ্টা। আর সেই ব্যর্থ অভিযানকে ঢাকার জন্যই একটা উদ্ধার অভিযানের গল্প বানানো হয়েছে। দেখুন, শুধু এই একটা ঘটনাই নয়, আমেরিকা আর ইরানের পুরো সংঘাতটাই যেন দুটো আলাদা আলাদা স্ক্রিপ্ট মেনে চলছে, আর এর ফলে শান্তির সম্ভাবনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দুই দেশের লক্ষ্যগুলো দেখুন, একেবারে ভিন্ন মেরুর। আমেরিকার উদ্দেশ্য হল ইরানকে একটা রাষ্ট্র হিসেবেই ধ্বংস করে দেওয়া এবং রাশিয়া ও চীন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা। অন্যদিকে ইরানের লক্ষ্য হল মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার প্রভাব পুরোপুরি মুছে দেওয়া আর বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা দেওয়া। কিন্তু এখানে সবচেয়ে মজার আর বিপজ্জনক ব্যাপারটা কি জানেন? এই লক্ষ্যগুলো কিন্তু পরস্পর বিরোধী নয়। মানে এমনটা হতেই পারে যে আমেরিকা ভাবছে তারা ইরানকে কোণঠাসা করে জিতছে, আবার একই সাথে ইরানও ভাবছে যে তারা আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দিয়ে জিতছে। আর যখন দুই পক্ষই মনে করে যে তারাই জিতছে, তখন আর আলোচনার টেবিলে বসার কোনো আগ্রহই থাকে না। এই আঞ্চলিক সংঘাতের প্রভাব কিন্তু শুধু মধ্যপ্রাচ্যেই থেমে থাকবে না, এর পরিণতি কিন্তু সারা বিশ্বের জন্য বিপর্যয়কর হতে পারে। আমেরিকার বিশ্বজুড়ে প্রভাব ধরে রাখার কৌশলের একটা বড় অংশ হল ৩টা প্রধান সামুদ্রিক চোক পয়েন্ট নিয়ন্ত্রণ করা। এই চোক পয়েন্টগুলো হল খুব সরু কিছু জলপথ, যেগুলো বিশ্ব বাণিজ্যের জন্য লাইফলাইনের মতো। এর মধ্যে আছে পানামা খাল, হরমুজ প্রণালী আর মালাক্কা প্রণালী। এগুলো যে নিয়ন্ত্রণ করবে, বলা যায় বিশ্ব বাণিজ্য তারই নিয়ন্ত্রণে থাকবে। এর মধ্যে হরমুজ প্রণালীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০% এই একটা সরু পথ দিয়ে যায়। একবার ভাবুন তো, যদি কোনো কারণে এই প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বজুড়ে কি ভয়াবহ একটা জ্বালানি সংকট তৈরি হবে। তবে জ্বালানির চেয়েও একটা অনেক বড় আর ভয়ঙ্কর হুমকি কিন্তু লুকিয়ে আছে, আর সেটা হল বিশ্বজুড়ে সারের সরবরাহ ব্যবস্থা। বিষয়টা একটু সহজ করে বলি। আজকে পৃথিবীতে যে প্রায় ৮০০ কোটি মানুষ আছে, তাদের খাবারের যোগান কিন্তু আধুনিক সারের ওপর ভীষণভাবে নির্ভরশীল।
যদি কোনো কারণে এই সারের সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর খাদ্য উৎপাদন ব্যবস্থা দিয়ে মাত্র ১৫০ কোটি মানুষের পেট ভরানো সম্ভব হবে। মানে বাকি ৬৫০ কোটি মানুষের কি হবে ভাবা যায়? এর ফল হবে বিশ্বজুড়ে এক অভাবনীয় দুর্ভিক্ষ। সবশেষে অধ্যাপক জিয়াংয়ের সেই মূল সতর্কবার্তাতেই ফিরে আসা যাক, যেখানে সিনেমার কল্পনা আর যুদ্ধের কঠিন বাস্তবতা মুখামুখি এসে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, যখন যুদ্ধের বাস্তবতা হলিউডের কল্পনার কাছে হার মানে তখন বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে। আসল যুদ্ধ চলে লজিস্টিক্স এবং অর্থনীতির ওপর, ক্যামেরার অ্যাঙ্গেলের ওপর নয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন যুদ্ধ একটা প্রদর্শনীতে পরিণত হয় এবং সারা বিশ্ব তার দর্শক হয়, তখন কি ঘটে? এই পরিণতির কথা ভাবার সময় হয়তো এখনই।